সুরের মূর্ছনা আর শব্দের জাদু, দুইয়ের মেলবন্ধন সায়নী বোস। বাংলা ও ইতিহাস দুই বিষয়েই স্নাতকোত্তর। পেশায় একজন সেতার শিল্পী, তার পাশাপাশি তিনি লেখালেখিও করেন। সদ্য প্রকাশিত হয়েছে তার নতুন বই দর্পণ। এখন তার সাথে কথা বলবো তার সাহিত্য, সুর এবং সমাজ ভাবনা নিয়ে। আপনাকে আলাপ টিভিতে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইবো আপনার লেখালেখি শুরু কবে থেকে? আমার লেখালেখিটা কিছুটা আকস্মিকভাবেই শুরু হয়েছিল। উচ্চ মাধ্যমিকের পর আমার অন্য একটি বিষয় নিয়ে পড়াশোনা করার কথা ছিল, কিন্তু সিদ্ধান্ত বদল করে আমি সাহিত্য নিয়েই পড়াশোনা শুরু করি। এবং যখন আমি প্রথম বর্ষের ছাত্রী ছিলাম গ্র্যাজুয়েশনে, তখন একটি ভ্রমণ বৃত্তান্ত লেখার মাধ্যম দিয়ে আমার লেখালেখিটা শুরু হয়। এবং একদিকে সাহিত্য চর্চা তো চলছেই, এবং তার সাথে অল্প অল্প করে লেখালেখি চালাতে থাকি আর কি। এইভাবেই লেখালেখির সূত্রপাত হয়েছিল আর কি। বাংলা সাহিত্য এবং ইতিহাস, এই দুই বিষয়ই আপনার উচ্চশিক্ষা। এই দুই বিষয় আপনার লেখার ভাবনাকে কিভাবে সমৃদ্ধ করেছে? সাহিত্য যেহেতু আমার সাবজেক্টই, তো সাহিত্যের ক্ষেত্রে আমি এত সাহিত্যিকদের লেখা পড়েছি এবং গভীরভাবে জানতে পেরেছি। এবার ওনাদের এক একজনের হাতে তো লেখা এক সমাজের যে বিষয়গুলো বা কোনো চরিত্রের মনস্তাত্ত্বিক যে টানাপোড়েন, এগুলো তো সব এক এক রকমভাবে ধরা পড়েছে। যার ফলে ওনাদের হাতে যে জিনিসগুলো ফুটে উঠেছে সেগুলো আমরাও জানতে পেরেছি। পড়তে পড়তে আমরা ওই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি। তো এর ফলে তো একটা প্রভাব পড়বেই লেখালেখির ওপর। এবং আমার মনে হয় যে বাংলা সমাজকে লিখতে গেলে বাংলার ইতিহাসকে জানা খুবই প্রয়োজন। সে যেমন যুগ পরিবর্তন বা আমাদের লোক সংস্কৃতি, কিভাবে একটা সামাজিক কাঠামো তৈরি হয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমরা নতুন লেখা সৃষ্টি করব কি করে? সুতরাং সাহিত্য এবং ইতিহাস দুই বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার লেখালেখির ক্ষেত্রে দুটোরই প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে। এই লেখালেখির ক্ষেত্রে কোন কোন লেখক বা সাহিত্যিক আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে? সাহিত্য তো রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া সম্ভব নয়, সুতরাং কবিগুরুর নাম তো সবার আগেই উল্লেখ করতে হয়। এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সকল উপন্যাস বা রচনা যেগুলো রয়েছে, সেগুলো অত্যন্ত প্রভাব ফেলেছে আমার আমার মনে হয়। সদ্য প্রকাশিত হয়েছে আপনার নতুন উপন্যাস দর্পণ। এই নামটির পিছনে কি ভাবনা কাজ করেছে? আমরা সবাই জানি যে দর্পণ কথার অর্থ হলো আয়না, এবং আমরা যখন আয়নার সামনে নিজেরা দাঁড়াই, তখন আমাদের একটা প্রতিবিম্ব, যেটা আয়নার সৃষ্টি হয়, আমরা যেমন ঠিক সেই প্রতিবিম্বটাই আয়নায় গিয়ে কিন্তু পড়ে। সুতরাং এখানে কোনো নাটকের বা কোনো নকলের দরকার নেই, একদম স্বচ্ছ ছবি ফুটে ওঠে। সেই জন্যই আমার মনে হয়েছে যে দর্পণ নামটি সবচেয়ে উপযুক্ত উপন্যাসটির জন্য, কারণ আমি এখানে সমাজের একটা স্বচ্ছ রূপকে তুলে ধরার চেষ্টা করেছি, যার ফলে আমার মনে হয়েছে দর্পণ নামটি খুবই উপযুক্ত। সমাজের কোন দিকটাকে তুলে ধরেছেন আপনি আপনার এই উপন্যাসের মধ্য দিয়ে? সমাজে যে ক্ষমতাবান ব্যক্তিত্বদের যে অসহায় ব্যক্তিত্বের ওপর যে অত্যাচার, ক্ষমতার অপপ্রয়াস, এই ধরনের দিকগুলোকে তুলে ধরেছি। এবং এছাড়া এখানে নায়িকা চরিত্র আছে, দুজন নায়িকা আছে। দুটি নায়িকার মানসিকতার বৈপরীত্য রয়েছে বইটিতে। একটি নায়িকা পরিস্থিতির কাছে হার মেনে গিয়ে হার স্বীকার করে নিয়েছে, এবং আরেকজন, তিনি সমাজের বিরুদ্ধে লড়েছেন এবং নিজের মতো বাঁচার পথটি বেছে নিয়েছেন। সুতরাং এই যে বৈপরীত্য, এর থেকেই বোঝা যায় যে আমাদের সবার মানসিকতা সমান না। এই ধরনের বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান সময়ে বা বর্তমান সমাজে কোন সংকটগুলি আপনার চোখে পড়ে বা কোন বিষয়গুলি দেখে আপনার খারাপ লাগে? প্রথমে তো বলবো, আমাদের প্রজন্মের বা আমাদের থেকে যারা আরেকটু ছোট আছে, একদম নতুন প্রজন্ম যারা আছেন, তাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ওনারা মনে করেন যে ওনারা সব জানেন। আমাদের আর কারোর থেকে কোনো কিছু শেখার প্রয়োজন নেই, কোনো কিছু জানার প্রয়োজন নেই। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মানুষকে সম্মান করতে ভুলে যাচ্ছি। এবং আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় একটা সংকট, বা আমাদের প্রজন্ম একটা বিপথেই চালিত হয়েছে। মানুষ মানুষকে সম্মান করে না, এর ফলে একটা সমাজে বিপথেই চলছে, এটুকুই বলবো। আর আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, গাছপালার তো কোনো নাম নিশান নেই। এবং যার ফলে পরিবেশে একটা তার খুবই কুপ্রভাব তো আমরা দেখতেই পাচ্ছি প্রতিদিনের জীবনে, যেটা ভবিষ্যতের ফল খুব একটা সুখকর হবে না। বর্তমান সময়ে বিভিন্ন ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে। এই ঘটনাগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে? আমাকে প্রভাবিত করে কিছু কিছু ঘটনা। মাঝে মাঝে ভয়ও লাগে,
যেমন আজকালকার নারীদের সম্মান নিয়ে যেটা হচ্ছে আর কি, তো চারিদিকে মানে কোথাও একা যেতে বা দূরে যেতে কোথাও, যেমন মেয়েরা ৩ বার ভাবে যে যাবো নাকি যাব না। তো সে সকল ব্যাপারগুলো মানে আমাকে যথেষ্ট প্রভাব ফেলে আমার উপর। আমার মনে হয় এই দিকটার ওপর একটুখানি কঠোর একটু নিয়ন্ত্রণ রাখা উচিত এই বিষয়গুলোর ওপর। একজন লেখকের কি শুধু গল্পই বলা উচিত, নাকি সমাজের এই সমস্ত ঘটনার বিরুদ্ধেও কলম ধরা উচিত? আমার মনে হয় সাহিত্যিকরা যেহেতু তারা সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকে, তারা কোনো না কোনোভাবে নিজেদের বক্তব্য লেখালেখির মাধ্যমে তুলে ধরেনি। সেটা কখনো প্রতিবাদ হতে পারে, কখনো অন্যভাবে, কিন্তু নিজেদের বক্তব্যটা তুলে ধরেনি। হয়তো সরাসরি ওনারা কিছু বলেন না, কিন্তু মানে নিজের শিল্প সৃষ্টির মাধ্যমে ওনারা সেই প্রতিবাদটা বা সমাজে যা চলছে সেই বিষয়গুলোকে তুলে ধরেনি। ওনাদের লেখার মধ্যে সেই বিষয়গুলো ধরা পড়েই। নতুন প্রজন্মের কাছে আপনার বার্তা কি থাকবে, যারা লেখালেখি করছে? নতুন প্রজন্মকে বলবো যে ধৈর্য না হারাতে। মানে এখনকার মানুষের ধৈর্যের বড় অভাব। তো ধৈর্য না হারানোর জন্য একবার বলবো, আর শেষ পর্যন্ত চেষ্টা যেন করে যায় ওনারা। মানে যতক্ষণ না সফলতা আসছে বা যে জায়গাটা পৌঁছাতে চাইছেন ওনারা, যতক্ষণ না সেই জায়গাটা পৌঁছাচ্ছে ততক্ষণ ওনাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আমরা আজকাল মানে অনেক তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলি, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। তো একটু ধৈর্য রাখতে বলবো। লেখালেখির ক্ষেত্রে কি আপনি আগে গল্পটা তৈরি করেন, নাকি চরিত্রগুলোই আপনাকে গল্পের পথ দেখায়? প্রথমে একটা আবছা প্লট মাথায় আসে। এবার সেটিকে যখন একটুখানি লেখালেখি করতে বসি আর কি, তখন যে চরিত্রগুলো আপনা থেকেই মাথায় আসে এবং মনে হয় যে এই জায়গায় এই চরিত্রটা এলে একটু গল্পটা ভালো হবে, গল্পের গতিটা ভালো যাবে। তো তখন সেই অনুযায়ী চরিত্র সৃষ্টি করতে থাকি এবং তাদের সংলাপগুলো সেই অনুযায়ী, যাতে গল্পটার সাথে একটা সামঞ্জস্য রেখে মানে গতিটা যাতে খুব সুন্দর হয় এবং যখন পড়বে তখন যেন চরিত্রগুলোকে বেমানান না লাগে। তো এই বিষয়টি খেয়াল করে মানে লেখালেখি করি আর কি। দর্পণের পাঠকরা আপনার কাছ থেকে নতুন কোন ধরনের গল্পের আশা করতে পারে, বা কোন বই আপনি লিখছেন সামনেই আসছে, প্রকাশ পেতে চলেছে? দর্পণ আজ ১ বছর হয়ে গেছে লিখেছি। এখন আমি একটি কাব্যগ্রন্থ এবং একটু অতিপ্রাকৃত ভৌতিক ধরনের গল্প, একটু রহস্য, এই ধরনের লেখালেখি করছি। কাব্যগ্রন্থটি লেখা শেষ হয়ে গেছে এবং ভৌতিক গল্পটাও শেষ, কিন্তু রহস্যটা এখন চলছে। চেষ্টা করছি রহস্যের, যেহেতু মানে আগেই অনেক বড় বড় নাম আমরা জানি, যেমন ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি, এরকম তো অলরেডি ফেমাস হয়ে গেছেন ওনারা। সুতরাং তার সাথে একটা সামঞ্জস্য রেখে রহস্য লেখাটাও একটা বড় ব্যাপার। তবু আমি চেষ্টা করছি এবং আশা করছি আগামী দিনে ভালো ভালো লেখার এবং লেখার মানকে আরো উন্নত করারও চেষ্টা করছি। সেতার শিল্পী হিসেবে তো আপনার দীর্ঘ সাধনা। আপনার লেখালেখির ক্ষেত্রে কি এই সেতারের সুর সৃজনশীলতাকে আরো সমৃদ্ধ করে বা নতুন মাত্রা এনে দেয়? মিউজিক এমন একটা জিনিস যেটা মানুষের মনকে পুরোপুরি শান্ত করতে সাহায্য করে, প্রথমেই বলবো। এবং আমি অন্তত খেয়াল করেছি যে আমি অনেকক্ষণ সেতার বাজানোর পর আমার মন প্রাণ শান্ত হয়ে যায়। মানে যদি ওভার থিঙ্ক বা অতিরিক্ত চিন্তাও হয় সেটা পর্যন্ত শান্ত হয়ে যায়, মানে এনার্জিটা একটা নতুনত্ব বোধ হতে থাকে। তো এনার্জিতে একটা নতুন মানে ভাইব্রেশন আসে, যার ফলে এই সাহিত্য সাধনা বা অন্য কিছু করার সময় আবার মুডটা আবার ফ্রেশ হয়ে যায় এবং আমরা আবার সৃজনশীল কাজে মন দিয়ে করতে পারি আর কি। সেতারের একটা বড় অবদান তো আছেই। বর্তমানের সময়ে সোশ্যাল মিডিয়া নির্ভর একটা সমাজ গড়ে উঠছে। সবকিছুতেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে মানুষ জড়িয়ে পড়ছে। বইয়ের পাঠক সংখ্যা কি অনেকটা কমে আসছে বলে মনে হয়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমরা মনে করি যে একটু কাজের মাঝে হয়তো সোশ্যাল মিডিয়া একটু সময় কাটাবো, যেটা সবাই এখন করে। কিন্তু দেখা যায় যে ১০ মিনিট বলে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকছি, যার ফলে যথেষ্ট সময় অতিবাহিত হয়ে যায়, নষ্ট হয় বলতে গেলে, এবং আমাদের কাজের ব্যাঘাত ঘটে। তো এবং আমাদের যেহেতু একটা বড় ভিডিও যখন আমরা দেখি তখন আমরা স্কিপ করে, নয়তো তাড়াতাড়ি করে ৩ ঘন্টার ভিডিওকে ১০ কি ১৫ মিনিটে দেখার চেষ্টা করি, যে আমরা সুতরাং এই আগেও বললাম যে ধৈর্যের বড় অভাব আমাদের প্রজন্মের মধ্যে। সুতরাং এই ধৈর্য নেই বলেই সোশ্যাল মিডিয়া অডিও স্টোরি শুনে নেয়, কিন্তু ৩০০ পাতার একটা বই পড়তে যথেষ্ট ধৈর্য লাগে, সময় লাগে। তো সেই সময়টুকু হয়তো এখন সবাই দিতে পারছেন না, যার ফলে বই পড়ার বিষয়টা মানে কমে যাচ্ছে যথেষ্ট। বই পড়ার অভ্যেসটা তো চলেই গেছে বলতে গেলে। তবে কিছুজন পড়েন, তাদের জন্য বইমেলা তো আছেই।
আমরা বই লিখছি, ওনারা পড়ছেন। জীবনের এমন একটা শিক্ষা যা আজও আপনাকে পথ দেখায়। জীবনে এইটুকু শিখেছি যে কোনো জিনিসকে খুব একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখাটা ঠিক না। যখনই কোনো জিনিসকে অতিরিক্ত কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায়, সেই জিনিসটা তত হাত দিয়ে মানে ফসকে বেরিয়ে যায় আর কি। কারণ কোনো জিনিসকে মানে কন্ট্রোল করা উচিতই না। কোনো জিনিস যদি সময়ের আগে সেই জিনিসটা ঘটে, তাহলে তার ফলটা কিন্তু সুখকর হয় না, বা আমাদের হয়তো সেই যোগ্যতা নেই যে সেই জিনিসটাকে আমরা দায়িত্ব সহকারে পালন করতে পারবো। সুতরাং সঠিক সময়ের অপেক্ষা করাটা খুব দরকার। যা হবে আপনা থেকেই হবে। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে আমাদের কর্ম করে চলা, যেটা আমাদের করতে হবে, এবং কিন্তু আমরা কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারি না। তো এইটাই আমার সবচেয়ে বড় শিক্ষা, এবং সেই অনুযায়ী যখন আমি আস্তে আস্তে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণে রাখা বন্ধ করি, আস্তে আস্তে কমাতে থাকি, তখন আমার জীবন আগের থেকে অন্তত অনেকটা সহজ হয়ে উঠেছে। সব শেষে আপনার পাঠকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পাঠকদের এইটুকুই বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়ুন, এটুকুই বলবো। আমরাও নতুন নতুন লেখালেখি করছি, নতুন অভিজ্ঞতা আশা করছি পরবর্তী সময়ে আরো লেখার মান উন্নত হবে, এটুকুই বলবো। ধন্যবাদ।